তাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই, আপনার হয়ে জানতে চাই, আপনি যা জানতে চাই। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কেবল প্রশ্নগুলো সহজ অনুষ্ঠান, এবং আপনাদের সাথে আমি যুক্ত হয়েছি আজ নাজনীন মুন্নি। এ নিয়ে আলোচনায় আমাদের সাথে আজ যুক্ত আছেন আজিজুর বাড়ি হেলাল, তিনি বিএনপির তথ্য এবং গবেষণা সম্পাদক, এবং একই সাথে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের দুজনকেই আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে, এবং আমরা আলোচনাটা খুব বেশি টানতে চাই না। আমার প্রারম্ভিক কথা, আপনাদের আলোচনায় ফিরতে চাই। তবে দুজনের সাথে ফেরার আগে আলোচনায় আমরা একটু ছোট্ট করে দেখে আসি কি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। আমরা শুনছিলাম মুখ্য সমন্বয়ক যিনি এনসিপির নেতা, তার কথা, নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং এই বক্তব্য গতকাল ভীষণ রকমের আলোচিত হয়েছে, পুরো রাজনৈতিক অঙ্গন জুড়ে আলোচনার জন্মও দিয়েছে। আমি একটু শুরু করতে চাই এনসিপির নেতাকে দ্বারা। আলাউদ্দিন মোহাম্মদ আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। এনসিপির যুগ্ম সদস্য সচিব, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই আলোচনাটা মানে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা অনেক আগেই উপদেষ্টা বলেছে, তাৎক্ষণিকভাবে আমরা কোনো প্রতিক্রিয়া এনসিপির পাইনি। কাজে আমরা ধরে নিয়েছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কোনো বড় ধরনের বক্তব্য নাই। কিন্তু হঠাৎ করে এতদিন পরে কেন এত তীব্র জোরালো আওয়াজ যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সহ আলোচক হেলাল ভাই এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। নির্বাচন নিয়ে গতকাল নাসিরউদ্দিন পাটোয়ারির যেই বক্তব্য, তো সঙ্গত কারণেই এই বক্তব্যটি এখন রাজনৈতিক মহলে এবং যারা নির্বাচন না শুধু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছেন সবাইকেই একরকম, কারো কারো ক্ষেত্রে অস্বস্তি, কারো কারো ক্ষেত্রে শঙ্কা এবং একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিন্তু আমরা এনসিপি থেকে যদি এই বিষয়টা চিন্তা করি, এনসিপি থেকে আমরা এটাকে কেবল নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হিসেবে নিচ্ছি। আমরা এনসিপি থেকে এখন পর্যন্ত ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত জানিয়েছি। আমাদের নেতা আক্তার হোসেন স্পষ্টভাবে বলে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করলে আমাদের কোনো অসুবিধা নেই, এবং অনেকগুলো ক্ষেত্রে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন জুলাই সনদ সরকার যেটা বলেছেন জুলাই সনদ দিবেন, সেক্ষেত্রে আরও 1 মাস আমরা দেখেছি ঐকমত্য কমিশনকে এক্সটেন্ড করা হয়েছে সনদ কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনার জন্য। সেক্ষেত্রে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা প্রাতিষ্ঠানিকভাবে, দলগতভাবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি যে জুলাই সনদ যদি আইনি ভিত্তি পায়, এবং আইনি ভিত্তির কিন্তু অনেকগুলো আপনার পর্যায়ে ইতিমধ্যে এটা চলে গিয়েছে, এটা এমন না যে আইনি ভিত্তির মধ্যে নাই, কিন্তু আমাদের দাবিটা বারবার জানিয়ে রাখা হচ্ছে যাতে এটা সেই জায়গা থেকে আপনার কোনোভাবে ছিটকে না পড়ে। তো আইনি ভিত্তি যদি পায়, এবং যদি আইনি ভিত্তি পাওয়া মানে সনদ বাস্তবায়নের জন্য আপনার যে কার্যকর ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা চলে যাব। তো সেটা চলে গেলে তো ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংশয় নেই, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো বাধা দেখছি না। তো এই জন্য এই বক্তব্যটা, হ্যাঁ এটা ঠিক আছে আপনি যেটা বললেন যে এই বক্তব্যটা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য হিসেবে দেখছি, এবং দলের দলীয় বক্তব্য হিসেবে দেখছেন না? ডেফিনেটলি নট, এটা দলীয় বক্তব্য না। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের দলের শীর্ষ নেতাদের একজন। জি। তিনি কি এরকম সমাবেশে দাঁড়িয়ে শুধু ব্যক্তিগত মতামত দিতে পারেন? এটা রাজনৈতিক ক্ষেত্রে অনেক সময় হয়। এখন আপনি শুধুমাত্র এনসিপি না,
প্রতিটা দলে দেখা যায় আপনার রাজনৈতিক যে বক্তব্য এবং বক্তাদের মধ্যেকার সমন্বয় অনেক সময় থাকে না। তবে স্বাভাবিকভাবে এখানে আপনার এনসিপির যেই নেতৃত্ব গতকাল বক্তব্য দিয়েছেন তাদের অনেকেই কিছুদিন পূর্বেই আপনার দলের প্রধান কর্তৃক একটা শোকজ খেয়েছিলেন, আপনার শোকজের পরে জবাবও দিয়েছেন এবং সেটা নিয়েও তাদের যেই গোয়েন্দা সংস্থারা তাদেরকে কক্সবাজারে আক্রমণ করেছিল, তাদের হোটেল রুমের সামনে গিয়ে ভিড় করেছিল, মানে একরকম আপনার গ্রেপ্তার পরোয়ানার মতো যে তারা কোথায় কী করছে। তো সেক্ষেত্রেও তাদের হয়তো বা এই গোয়েন্দা সংস্থার প্রতি পাশাপাশি মিডিয়াদের প্রতি একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভটা কিছু ক্ষেত্রে হয়তো সঙ্গত, কারণ মিডিয়া আপনি দেখেছেন যে চ্যানেল ওয়ানের যে সাংবাদিক পারভেজ সাহেব আজকে একটা লাইভ করেছেন, সেখানে তিনি স্পষ্টত উল্লেখ করেছেন, তিনি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিন্তু আসলে আপনার যখন আমরা সত্যকে মিথ্যার মতো বিকৃত করে অথবা মিথ্যাকে সত্যের মতো করে প্রকাশ করি, এটা কিন্তু আপনার শুধুমাত্র সাংবাদিকতার সেন্সেই নয়, সমাজে যখন কোনো ফ্যাসাদ অথবা কোনো বড় ধরনের বিভ্রান্তি সৃষ্টির জন্য কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন অথবা একটা দাড়ি কমা এই জ্যোতি চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়টি যেগুলো অমূলক প্রমাণিত হয়েছে যে সেক্ষেত্রে আপনার কক্সবাজারে সেই হোটেলে কোনো পিটার হাসও ছিল না, সেখানে কোনো আমেরিকান সিটিজেনও ছিলেন না, এবং হ্যাঁ কিছু ক্ষেত্রে তারা সেখানে যাওয়াটাই একটা মস্ত বড় আপনার প্রশ্নের জন্ম দিয়েছে, কেন 5 অগাস্টের মতো একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন তারা যাবেন, সেটা ভিন্ন তর্ক। কিন্তু সেই তর্কটা ছাপিয়ে চলে আসলো তারা কার সাথে বৈঠক করছেন, সেখানে কি করছেন, এবং সেটাকে সামহাও ক্রিমিনালাইজ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় গতকালের বক্তব্য যতটা না আপনার সাংগঠনিকভাবে বাংলাদেশের যে কাঠামোগত সংস্কারের যে একটা দীর্ঘস্থায়ী রূপরেখার দিকে দেশ যাচ্ছে, সেটার চেয়ে বরং তাদের যে একটা ভিকটিমহুড, তারা যে ভিকটিম হয়েছেন ইমিডিয়েট আপনারা ওই ঘটনার পর কিন্তু গতকালে তারা প্রথম প্রকাশ্যে আসলেন। তো সেইটা আমার মনে হয় এটা ফুটে উঠেছে, এবং আমার মনে হয় যারা এটা শুনছেন তারা এই পূর্বাপর বিবেচনা করে যদি আমরা বক্তব্যটাকে পাঠ করি, এটার প্রতি সুবিচার করা হবে। এটা ব্যক্তিগত মত, এটা কি আপনার মনে হয় বা আপনার মন্তব্য নাকি আপনাদের দলীয় মন্তব্য? আমাদের এই বক্তব্যের পরে কিন্তু দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, আক্তার হোসেন বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যকে কোনোভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে দাবি অথবা নির্বাচনের যে সরকারের সিদ্ধান্তটাকে আপনার চ্যালেঞ্জ করা হয়েছে অথবা বলা হয়েছে যে নির্বাচন কোনোভাবে আমরা হতে দিব না, এরকম কিছু বলা হয়নি। নাহিদ ইসলাম 1-11 সংখ্যার কথা আবার বলেছেন। 1-11 সংখ্যা দেখেন, 1-11 সংখ্যাটা আমরা দেখেছি এটা কিছুদিন পূর্বে মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা তিনিও লিখে আবার ডিলিট করেছেন। পাশাপাশি এটা আমাদের কাছে না, এটা আসলে এখন যে সিভিল সোসাইটি আছে 1-11 যে কুশীলবরা তারা কিন্তু তাদের মতো করে সক্রিয় হচ্ছেন, এটা বাস্তবতা। এখন আমরা 1-11 কুশীলবদেরকে সুযোগ দিব কিনা সেটা হেলাল ভাই এবং আমরা মিলে ঠিক করতে হবে যে আমরা এই রাজনৈতিক দলগুলো আসলে কি করবে। 1-11 তো মূলত বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিগুলো তাদের বিরুদ্ধে ছিল একটা বড় আপনার ষড়যন্ত্র, এবং সেক্ষেত্রে ষড়যন্ত্রে যখন আপনারা টিকতে পারে না তখন তারা একটি দলকে ক্ষমতায় না আরেকটি দলকে চেষ্টা করেছিল চিরতরে মাইনাস করে দিতে। এবং আপনি নিশ্চয়ই মনে আছে আপনার বিএনপিকেও কিন্তু ব্যান করার জন্য আপনার আওয়ামী লীগের একাংশ না, ইভেন আওয়ামী লীগের সময়েই এটা তখন তো 111-এর আরো প্রায় 12-14 বছর পরেও কিন্তু বিএনপিকে ব্যান করার জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আপনার দাবি জানানো হয়েছে। সো ব্যাপারটা 1-11 যে সংখ্যা, 1-11 সংখ্যাটা মানে কি আসলে অরাজনৈতিক শক্তি আসে রাজনীতির যেই আমাদের লুপহোলসগুলো আছে, রাজনীতির প্রবলেমগুলো আছে সেগুলোকে পুঁজি করে রাজনীতিকে নাই করে দেওয়া এবং রাষ্ট্রকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেওয়া। এটাই কিন্তু 111-এর মূল যেই আপনি বলেন যে অন্তর্নিহিত যেই তাৎপর্য, যে 111টা বললাম আমরা কি বুঝাই। তো এখনো কিন্তু যদি আমরা নিজেদের ভিতরে, আমি কিন্তু খুব আন্তরিকভাবে বলছি যে আমরা যারা রাজনৈতিকভাবে আপনার সক্রিয় আছে, পাশাপাশি এখানে বাংলাদেশপন্থী যেই অরাজনৈতিক শক্তিও আছে, তারা যদি এক থাকে তাহলে তো 111-এর মতো আপনার কোনো ঘটনা ঘটতে পারবে না। তবে 111-এর আশঙ্কা শুধু এখন না, এখানে নির্বাচনের পরও আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশটা এখন যত দিন যাচ্ছে, আপনি দেখেন এখানে আমরা বিএনপির যেই মহাসচিবের একটা মন্তব্য থেকে অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে অথবা বিকাশ হচ্ছে। কিন্তু দক্ষিণ পন্থার বিকাশ না হলেও এখানে কিন্তু মতাদর্শ ভিত্তিক রাজনীতির এখানে একটা উর্বর ক্ষেত্র তৈরি
হচ্ছে। কেন ক্ষেত্র তৈরি হচ্ছে? মানে যেটাকে আমরা মধ্যপন্থা বলি অথবা যেটাকে মূলত নাগরিক অধিকার ভিত্তিক রাজনীতি অথবা আমরা যদি আরও মানে সেন্সে বলি যে রাষ্ট্রের যে রাজনীতি, রিপাবলিকের রাজনীতি, সেই রাজনীতি যখন ফেল করার পথে থাকে তখন কিন্তু মতাদর্শিক যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কিন্তু জাস্টিফিকেশন নিয়ে জনগণের কাছে গিয়ে কিছু ক্ষেত্রে তাদের কর্মের জাস্টিফিকেশন, অন্যদিকে আপনার রাজনৈতিক যে শূন্যতা, কোন রাজনীতির শূন্যতা? মেইন স্ট্রিম রাজনীতির যে শূন্যতা, যেটা রিপাবলিকের রাজনীতি, রাষ্ট্রের রাজনীতি, সেই শূন্যতার জায়গায় কিন্তু তারা স্যাবোটেজ করে। বাংলাদেশ কিন্তু এখন সামহাও আমরা আশঙ্কা করছি দুইটা বিষয় একত্রে কাজ করতে পারে। একটা হলো আভ্যন্তরীণভাবে আমাদের আপনি ইসলামপন্থী শক্তির বিভিন্ন ধারাগুলো আপনার এখন স্যাবোটেজ করতে পারে। আমি কিন্তু ইসলামপন্থী শক্তি বলতে যারা সংবিধান মেনে গণতন্ত্র মেনে কাজ করছে তাদের কথাই বলছি না, আমি বলছি যে মোটা দাগে এখানে দৃশ্যমান অদৃশ্যমান অনেকগুলো শক্তি আছে। পাশাপাশি এটার সাথে অ্যাড হতে পারে যে বিদ্যমান যে ভূ রাজনৈতিক যে সমীকরণ, এই সমীকরণে বাংলাদেশকে বহিঃশক্তির যেই আপনার যারা ক্রিয়া করে তারা কিভাবে দেখছে, আর এটার ভিতরে আপনার ইন্ডিয়া এখানে কি ভূমিকা পালন করবে, এই সবগুলো মিলে যদি পার্টি করে আমি মনে করব যে বাংলাদেশের আমাদের এখন দায়িত্বশীল রাজনীতির সময়, আমাদের কোনোভাবেই ঐক্য ভাঙার সময় না। আপনি বলছেন নাহিদ ইসলাম বলেছে সেটা দায়িত্বশীল রাজনীতির জন্য যদি না হয় তাহলে ওয়ান নির্বাচন আসবে, সেটার সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে কোনো ফেব্রুয়ারিতে নির্বাচন। আমি আসবো আপনার কাছে আবারও। আজিজুল বারী হেলাল আমাদের সাথে আছেন, বিএনপি তথ্য এবং গবেষণা সম্পাদক। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আলাউদ্দিন মোহাম্মদ একদম স্পষ্ট করেছেন যে এটি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত মতামত এবং তিনি ক্ষোভ থেকে করেছেন, কারণ তারা অনেক ধরনের চাপের মুখে এই কয়দিন ছিলেন। আপনার কি আসলেও তা মনে হয়েছে? না, আপনাকে ধন্যবাদ। আমি আলাউদ্দিনের কথা শুনছিলাম, তার যে কথার যে টোন এবং কথার যে উদ্দেশ্য, এটা আমি কংগ্রাচুলেট করতে চাই যে বাংলাদেশের এখন একটা স্থিতিশীলতার প্রয়োজন এবং নির্বাচনী পারে সেই স্থিতিশীলতা রাখতে, এবং তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির ঐক্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি এবং স্টিল বলছি। এবং এনসিপির আলাউদ্দিনও আমাদের এই ঐক্যের সাথে তিনিও সহমত প্রকাশ করলেন। এটা বাংলাদেশের রাজনীতিতে, ভবিষ্যৎ রাজনীতিতে একটা আলোর রেখা ফেলল। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু কোনো অথরিটি না, আপনার না সরকারের না কি এনসিপির। কিন্তু আমি দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তাদের দলের কোনো নেতা মানে রাজনীতির আলোচনায় থাকার জন্য, রাজনীতির আলোচনায় তাদের নাম বেশি বেশি থাকার জন্য কিছু কিছু পপুলিস্ট কথা, কিছু কিছু ডেমাগগ টাইপের কথা তারা বলে, যেমন 5ই আপনার অগস্ট আমরা যখন জাতীয় আপনার জুলাই ডিক্লারেশন করা হলো, তখন তারা কক্সবাজারে গেল। কক্সবাজারে যে বলল যে গভীরভাবে দেশ নিয়ে ভাবার জন্য তারা কক্সবাজারে গিয়েছে। পুরো পত্রিকা গণমাধ্যম সমানে এই বক্তব্যটাকে হাইলাইট করলো, এবং তারা কেন গেল সেখানে পিটার হাসের গল্প জমালো, সেখানে আরও অনেক কিছু করলো। আমি দেখলাম গণমাধ্যমে এগুলো আসছে। আবার আরেকজন বলল, আবুল হাসনাত নাই, সে বলল যে আমরা জুলাই ডিক্লেয়ারকে প্রতিবাদ জানানোর জন্য তারা সেখানে গিয়েছে। এখন এই সমস্ত কর্মকাণ্ড এনসিপির এই নাসিরুদ্দিন পাটোয়ারি বা অন্য আর কেউ করে আপনার নিজেকে আলোচনায় থাকতে চায়। আপনি যে 111-এর কথা বলেছিলেন, যে 111-এর সংখ্যার কথা যেটা নাহিদ বলেছে, আসলে দেখেন বাংলাদেশের আগামীতে নির্বাচনটা যদি না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে বলেন? গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে? আলাউদ্দিন কিন্তু বলেছে যে বিদেশি শক্তিগুলো আমাদের এই পরিবর্তনকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। তাছাড়াও আমি দেখলাম যে পরাজিত মাফিয়া শক্তিরাও এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে লুকিয়ে হোক, গুপ্তভাবে হোক বা কেমোফ্লেজ করে হোক, তারা কিন্তু আপনার রয়ে গেছে এখনও। প্রশাসনে বলেন, পুলিশে বলেন বা বিভিন্ন স্থানে তারা রয়ে গেছে। তারাও চাবে যে এই ডক্টর ইউনূস সরকারকে একটা ফেইলার দেখাইতে। ডক্টর ইউনূস সরকারকে ফেইলার দেখানোর জন্য আমি দেখলাম অনেক সংস্থাও বলছে, মতলববাজি করে বলছে যে
গত এক বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইকোনমিক ডিভাস্টেশন, আরও সামাজিক অস্থিরতা, বিভিন্ন ইন্ডেক্সকে সামনে রেখে শেখ হাসিনার মাফিয়ার 17 বছরকে কোনোভাবে একটা ভ্যালিডিটি দিতে চাচ্ছে যে শেখ হাসিনার সময় থেকে ইউনূসের সময়টা আরও খারাপ। তার মানে গণ অভ্যুত্থান বাংলাদেশের যে বেহাত হয়ে গেছে, গণ অভ্যুত্থান যে যৌক্তিক ছিল না, সেই রকম একটা প্রমাণের প্রবণতা বিভিন্ন মহলের মধ্যে আমি লক্ষ্য করছি। সেটা কি বিএনপির তরফ থেকেও করা হচ্ছে না? না, বিএনপি তো আমি যে বলছি কি যে বাংলাদেশে এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, বাংলাদেশে এখন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং নির্বাচনকে ফ্রি ফেয়ার করবার জন্য প্রায় 2 মাস ব্যাপী আমরা কিন্তু ধারাবাহিকভাবে সমস্ত রাজনৈতিক দলই ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে গেছি। কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করে, সরকারকে মেলাইন করবার জন্য এবং একটা প্রবণতা কিন্তু রয়ে গেছে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আপনার অর্থনৈতিক সমস্যা, এইরকম অনেক কথা বলা হচ্ছে। সেটা সরকারকে দোষারোপ করার জন্য হচ্ছে, কিন্তু সেটার তো নির্বাচনের আরো ত্বরান্বিত করার কথা। নির্বাচনকে ফেব্রুয়ারিতে না হওয়ার বিষয়ে গতকাল যদি নাসিরউদ্দিন পাটোয়ারীর মন্তব্য শুধু তার ব্যক্তিগত মন্তব্যও হয়, তারপরেও কি আপনারা নিশ্চিত যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছে? কারণ এইখানে এনসিপির কয়েকটা কিন্তু যদি আছে, তারা বলছে জুলাই সনদের মতো করে কাজ করতে হবে। তারা সেখানে বলছেন যে গণ অভ্যুত্থানের যেসব আদর্শ ছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। তারা কিন্তু একই সাথে বলছেন যে এই সমস্ত কিছু সংস্কার প্রক্রিয়া একটা বড় ধরনের শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে যাবে না। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারীর মতো তো হবে না বললেও তারা কিন্তু এই দাবিগুলো তুলে রেখেছে। একই সাথে জামাতের দাবি আছে পিআর পদ্ধতি না গেলে তারা আন্দোলনে নামবে, নির্বাচনে যাবে না। তাহলে 12 তারিখে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সংশয় কি বিএনপিরও আছে, নাকি বিএনপি মনে করে যে করেই হোক হবে? না, বিএনপি তো মনে করে যে বাংলাদেশের স্বার্থে নির্বাচনটা হওয়া প্রয়োজন। অন্য রাজনৈতিক দল যে সমস্ত দাবি তুলছে, এটা তারা রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই পড়ে যে এইটা করতে হবে, নির্বাচনকে ফ্রি ফেয়ার করার জন্য এটা করতে হবে, নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এটা করতে হবে, নির্বাচন পদ্ধতির কথা যেগুলো বলছে, যেটা আমাদের ঐক্যমত কমিশন দীর্ঘ 2 মাস ব্যাপী আপনার আলোচনার মাধ্যমে 15টা বা 12টা পয়েন্টে ঐক্যমত হয়েছে। আমরা বিএনপি কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, তারাও কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে আর নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে। সুতরাং জামাত ইসলাম যেটা বলছে যে তারা আন্দোলন করবে, আন্দোলনটা করবে কি জন্য? এটা প্রথম প্রশ্ন, কি জন্য আন্দোলন করবে? যে পিআর পদ্ধতির জন্য। পিআর পদ্ধতি নিয়ে তো এটা স্যাটিসফাইড কিন্তু হয়েছে ঐক্যমত কমিশনের কাছে। কিন্তু তারা তো মানেনি, এর জন্যই তারা আন্দোলনে যাবে। যদি তারা না মানে তাহলে কি হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হওয়া অত্যাবশ্যকীয় এবং না পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তখন আপনি বলতে পারেন। এখন তারা বলছে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন না হওয়ার পেছনে, না করার পেছনে হাজারটা কারণ আমরা বহু আলোচনা করেছি, অনেক কিছু বলেছি। এখন তারা যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায় তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে আমাদের ঐক্য, সেইটার সাথে সে বেইনসাফি করলো। নির্বাচনে অংশগ্রহণ করা না মানে আমাদের 24-এর গণ অভ্যুত্থান ছিল যে একটি ফ্যাসিস্ট শক্তির পতন এবং সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেই জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হতে যাচ্ছে, আপনি নির্বাচনে আসছেন না, তাহলে আপনি কি হচ্ছে? আপনি গণ অভ্যুত্থানের চেতনার সাথে আপনাকে সংযুক্ত করতে পারলেন না। এবং দেশের সেখানে কিন্তু উল্টা আজিজুর বাড়ি হেলাল আরেকটা কথা কিন্তু আছে। আপনি গণ অভ্যুত্থানের চেতনার কথা বলছেন জামাতের ক্ষেত্রে, কিন্তু এনসিপির কিন্তু বক্তব্য আছে গণ অভ্যুত্থানের জন্য তারা যা করেছে স্পষ্ট করে একটা সংস্কার চেয়েছে, ন্যূনতম একটা দেশ চেয়েছে যেখানে রাজনীতি সুষ্ঠুভাবে চলবে, নির্বাচন সুষ্ঠুভাবে চলবে, তাদের অনেক দাবি দেওয়ার জায়গা আছে। সেটাও কিন্তু মীমাংসিত। দেখেন আপনি জুলাই সনদ, সেটা মীমাংসিত, কিন্তু তারা কিন্তু বলছে কিনা তা নিয়ে কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্ন আছে আজিজুর বাড়ি হেলাল, আমি নিশ্চয়ই আলাউদ্দিন মাহমুদের কাছে এই প্রসঙ্গ ফিরতে চাই। এবং বাইরের থেকে কি ষড়যন্ত্র নতুন করে হচ্ছে আলাউদ্দিন নিশ্চয়ই আমাদের সেটাও বলবেন। আমরা বিরতির পর ফিরছি।
অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আর কেবল প্রশ্নগুলির সহজ অনুষ্ঠানে আছেন। নাজনীন মুনি আপনাদের সাথে আছে, আমাদের সাথে দুজন অতিথি আছেন এবং আমরা তাদের সাথে আলোচনায় ফিরতে চাই। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং একই সাথে বিএনপির তথ্য এবং গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আপনি যে কথাটি বলছেন সেই কথাটা সূত্র ধরে আমরা বলছি যে নানাভাবে নির্বাচনকে বানচাল করার একটা ঘটনা আছে, সাথে তো ইসলামী দলগুলো একটা ধরনের তৈরি করবে আপনি বলছেন। প্রথমে আমি বলি যে আপনি বিশ্ব রাজনীতির কথা এখানে টেনেছেন। কয়েকদিন আগে মানে যেটা নিয়ে এত ক্ষোভ নাসির উদ্দিনের, সেটা হচ্ছে যে মার্কিন সাবেক রাষ্ট্রদূতের সাথে পিটার হাসের সাথে তাদের বৈঠকের ঘটনা নিয়ে এত ক্ষোভ। কিন্তু তার কয়েকদিন পরে আমরা দেখলাম যে বর্তমান যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন তার সাথে আপনাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমি যদি ভুল না করি আপনি নিজেও ছিলেন। সেই বৈঠকে আপনারা সংসদ নিয়ে, নির্বাচন নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, আপনারাই সেটা বলেছেন সাংবাদিকদের। কিন্তু তার দুদিন পরেই এই ধরনের একটা অনুষ্ঠান এবং এই ধরনের বক্তব্য, কেবল যে কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের ক্ষোভের জায়গায় ছিলেন তা না, আমরা যারা সাংবাদিক তারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝি অনেক কিছু, সবাই এক ধরনের ক্ষোভের মধ্যে রাগান্বিত সবাই ছিলেন, আমাদের কাছে সেটা মনে হয়েছে। সেখানে এমন সংসদ নির্বাচন নিয়ে কি এমন কোনো আলোচনা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া বা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বলে হবে হবে না এই ধরনের অনিশ্চয়তা, এরকম কোনো কিছু আলাপ হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেই প্রসঙ্গে ছিলেন, প্রথমত আপনি যেটা বললেন যে দেশ নিয়ে আসলে দেশের বাইরে কি ষড়যন্ত্র হচ্ছে, দ্বিতীয়ত হলো যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আমাদের কী ধরনের বৈঠকে কি আলাপ আলোচনা হলো। প্রথমত যেই বিষয়টা, এটা আমার কাছে নতুন কোনো তথ্য নেই, এটা এস্টাবলিশড ইনফরমেশন। এবং আমি এখানেই আরেকটা শোতে বলেছিলাম যে রাখাইন স্টেটের ভেতরকার ঘটনা শুধু রাখাইনে সীমাবদ্ধ থাকবে না, কারণ রাখাইন স্টেটে যা হচ্ছে এবং পুরো মিয়ানমার জুড়েই বৈশ্বিক যে শক্তিগুলো, বিশেষ করে চীন এবং আমেরিকার যে আপনার মিয়ানমারের গণতন্ত্র বলেন অথবা মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে তাদেরকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করা, ব্যবসায়িক স্বার্থ, এটা কিন্তু একদিন দুদিনের ঘটনা না, এটা গত কয়েক দশকের একটা আপনার চলমান কার্যক্রমের ফল হিসেবে আমরা দেখছি যে রাখাইন স্টেটের আজকের যে স্থবির একটা অবস্থা হচ্ছে। তো সেইটার সাথে তো বাংলাদেশ যুক্ত, কারণ বাংলাদেশ তো দীর্ঘদিন ধরে প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গাকে নিজের ভূমিকে আশ্রয় দিতে পারবে না। এটা একটা আপনার খণ্ডকালীন অথবা আমরা যেটা বলতে পারি যে খুব অস্থায়ী একটা ব্যবস্থা ছিল। তো সেটার জন্য কিন্তু বাংলাদেশ শুরু থেকেই আপনার কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে, ওয়ার্ল্ড কমিউনিটিকে এবং আপনার জাতিসংঘকে চেষ্টা করছে কনভিন্স করার জন্য কীভাবে তাদেরকে রিপ্যাট্রিয়েট করা যায়। এই রিপ্যাট্রিয়েশন একটা বড় আপনার প্রকল্প অধ্যাপক ইউনূস হাতে নিয়েছিলেন, যেটা এই বছরের আপকামিং সেপ্টেম্বরে ইউএনএ একটা সম্মেলন হওয়ার কথা আপনার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে। তো এটা মূলত রোহিঙ্গাদের যেই ভয়েসটা এবং তাদের এই সংকটটা সারা বিশ্ব যেভাবে বিস্তৃত হয়েছে, এই সম্মেলনের মাধ্যমে এইটাকে আবার বৈশ্বিক আলাপ আলোচনার কেন্দ্রে আনার একটা ইচ্ছা ছিল। এর অংশ হিসেবে কিন্তু এখানে জাতিসংঘের মহাসচিব গত বছর ভ্রমণ করে গিয়েছেন, ক্যাম্পে আশ্বাস দিয়ে গিয়েছেন যে কিছু একটা হবে। এটা কিছু ইনফর্মড আপনার ব্যাপার ছিল যে আগামী বছর ঈদ আপনারা হয়তোবা আপনাদের নিজেদের বাড়িতেই করতে পারবেন। অনেক বেশি আশাবাদ ছিল যে রোহিঙ্গাদের হয়তোবা এই কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা বর্তমানে রোহিঙ্গাদেরকে ডোনেশন দিচ্ছেন, এই খাবার দাবার এবং তাদের যে স্বাস্থ্য শিক্ষা যত ধরনের আপনার ফান্ডিং লাগছে তারা দিচ্ছেন, সেই ফান্ডিংও কিন্তু আপনার কমে গিয়েছে। এখন যুক্তরাষ্ট্রের হাতে আপনি যদি ইউএন বলেন কিংবা আদার যেই তার এলাই আছে, তাদের হাতে যে লেভারেজ আছে, লেভারেজের একটা বড় জায়গা কিন্তু ট্রাম্প কম্প্রোমাইজ করে ফেলছেন। আপনি যদি খবর যেটা প্রকাশিত হয়েছে রয়টার্সে এবং অন্যান্য মিডিয়াতেও, যে আপনার ওই চীন প্রদেশে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে যাদেরকে কনভিন্স করে চায়না সেখান থেকে রেয়ার মিনারেলস চায়নাতে নিয়ে যেতে এতদিন, আমেরিকা চেষ্টা করছে সেখানে 5-10% হলেও সেই সম্পদে সে হাত দিতে। যদি সে সেখানে আপনার প্রবেশ করে এবং করার জন্য ইতিমধ্যেই তাদের প্রতিনিধিরা ট্রাম্পের প্রশাসনের সাথে বৈঠকও করেছে। যদি সেখানে তারা যায় তখন তাদেরকে ভারতের প্রয়োজন হবে, ভারতের মাধ্যমে সেখান থেকে আপনার এই যে যা উত্তোলন করা হবে সেটা ভারতের ভূখণ্ড হয়ে আমেরিকায় যাবে। যদি এরকম হয় তাহলে আমরা যেটা দেখেছি যে
আমেরিকার সাথে যে ভারতের আপনার যে কূটনৈতিক যে লড়াই, এটা তো আমরা গত সপ্তাহে আমরা খুবই স্পষ্ট দেখলাম। তো এটার আগে থেকে যেই একটা অস্থিরতা ছিল, কারণ বাংলাদেশে যখন আমেরিকা রিজিম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিল, একই সময় কিন্তু ভারতেও আপনার কংগ্রেসকে সাথে নিয়ে রিজিম পরিবর্তন আমেরিকার চেষ্টা বহাল আছে। তো সেই আপনার প্রেক্ষাপটে যদি দেখেন, তো এই যে আপনার অনেকগুলো পক্ষ এখানে বিভিন্নমুখী স্বার্থে একটা জায়গায় এক হয়ে যাচ্ছে, বাংলাদেশটা হয়ে যাচ্ছে এখানে লেফট আউট একটা অংশ। তো এখন আমাদেরকে যদি গ্লোবাল কমিউনিটি ছেড়ে যায় এই অবস্থায়, তাহলে তো এই সংকট আমি তো সামলাতে পারবোই না, বরং আমার যে স্থিতিশীলতা আছে সেটাকেও কিন্তু নষ্ট করে দিবে। কারণ এটা আপনি দেখেন, রোহিঙ্গাদের যদি 2 মাস অনুদান গ্লোবাল বন্ধ কমিউনিটি থাকে, যাতে না ছাড়ে, মানে সেই আলোচনাটাই কি আপনারা মার্কিন রাষ্ট্রদূতের সাথে করেছেন? এইটা তো স্টেট টু স্টেট আলোচনা। জি, রাজনৈতিক মানে আপনাদের সাথে আলোচনার বিষয়বস্তু কি এটা ছিল? এটা রাজনৈতিক দল কখনোই স্টেট টু আমার সেটাই জানার ইচ্ছা। মানে আপনাদের সাথে যেহেতু আপনারা নিজেরাই বলেছেন আইন শৃঙ্খলা সংসদ নির্বাচন নিয়ে আপনারা কথা বলেছেন, এটাতে আমি আসতেছি। আপনি তো প্রথম যে পার্টটা, সেই পার্টটা হলো যে আমাদের এখন আভ্যন্তরীণ স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্ক মুভ গুরুত্বপূর্ণ। আমি ছোট্ট একটা কারেকশন করে দিই, যেটা আপনি বলছেন যে ইসলামিক দলগুলো, আমি কিন্তু দলগুলোর কথা বলি না, আমি বলছি ইসলামিক শক্তিগুলো, দৃশ্যমান এবং অদৃশ্যমান। এই দল ছাড়া কি আর কোনো ইসলামিক শক্তি আছে? ডেফিনেটলি আছে। যেমন বলা যাবে যারা বাংলাদেশে যারা ইনসার্জেন্সি করে, আচ্ছা, হ্যাঁ, আপনি যদি হিজবুত তাহরির বলেন, কিংবা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী না, যারা আপনার এই কনস্টিটিউশন মানে ধরেন, এটা আমরা 72-এর কনস্টিটিউশন নিয়ে তর্ক আছে, হোয়াট এভার ধরেন, কনস্টিটিউশনাল পলিটিক্সেও যারা বিশ্বাসী না, তাদের কথা তারা তো আসলে চিনি নেই এখন। না, এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা যখন সিকিউরিটি মেজার নেই, তখন আমাদেরকে অবশ্যই কোনো শক্তিকে ইগনোর করা যাবে না। যে শক্তি যে কোনো জায়গা থেকে আপনার বড় ধরনের এনসিপির বিষয়ে এক ধরনের অভিযোগ শোনা যায় যে ইসলামী দলগুলোর কেউ কেউ আপনাদের সহশক্তি হিসেবে কাজ করে আপনাদের সব। না, এই বিষয়টা আজকে আমি অনেয়ার স্পষ্ট করছি। এনসিপির সাথে সংস্কার ইস্যুতে অনেকগুলো ইসলামিক দলের কিছু কিছু ক্ষেত্রে মনে হয় একই সুরে কথা বলছে, কিন্তু এটা সামগ্রিকভাবে যদি আদর্শিকভাবে বলেন, অথবা আপনার মানে প্রতিটা দলের যে গঠনতন্ত্র আছে, দলের যে আপনার লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটার সাথে ইসলামিক দলগুলোর সাথে এনসিপির ন্যূনতম কোনো আপনার মানে বিএনপির সাথে ইসলামিক দলগুলোর যেরকম আপনার ইকুয়েশন, আমাদের সাথে তদ্রূপ ইকুয়েশন। আমরা ঘোষিত একটা সেন্ট্রিস্ট দল, এখানে আমাদের ইসলামপন্থীদের সাথে সম্পর্ক রাখার মানে রাজনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু তারা শক্তি হিসেবে আপনাদের শক্তি হিসেবে কাজ করে না। তারা আমাদের শক্তি হিসেবে কেন কাজ করবে? তাদের তো রাজনৈতিক অবস্থান আছে, রাজনৈতিক দল আছে, তারা কি আমাদের মাধ্যমে কিছু অর্জন করতে চায়? হয়তো চায়, এটাই বলা হয় যে হয়তো চায় যে আপনাদের যেহেতু একটা জনপ্রিয়তা ছিল, আপনাদের চেহারা যেহেতু মানুষের কাছে অ্যাকসেপ্টেড অনেক দলের চেয়ে। আমি আরেকটু বিষয় স্পষ্ট করি তাহলে, এই চাওয়াটা কিন্তু এটা সত্য। কিভাবে সত্য? আমরা দেখেছি যে এখন ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে দেখেন, সব জায়গায় একটাই আপনার কনসার্ন যে গুপ্ত রাজনীতি আর সুপ্ত রাজনীতি এবং ওপেন রাজনীতি কোনটা চলবে আসলে। তো গুপ্ত রাজনীতির যেই আপনার কালচারটা তৈরি হয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ইভেন অন্য যে কোনো দলের ভিতরে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে থাকে। ধরেন এখন তারা যে এনসিপির মধ্যে থাকবে না এটা আমি বলছি না, বাট এনসিপি তো আসলে সেই রাজনীতি করবে না, কারণ এনসিপি তাদের একটা আপনার ঐতিহাসিক অর্জন আছে, তারা একটা গণ অভ্যুত্থানের সন্তান হিসেবে রাজনীতিতে এসেছে। তাদের এখানে এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে ধরেন ছোটখাটো অভিযোগ থাকবেই, এগুলো থাকবে এবং আপনারা সেটার উত্তর দিবেন স্পষ্ট করে, সেটাই আমরা কারেকশনের মধ্যে দিয়ে। কিন্তু এইটা কখনোই যে ঐতিহাসিক যেই ভূমিকা আমাদের যারা আমরা আছি, ধরেন ইভেন ইনক্লুডিং হেলাল ভাই তাদের দল, ধরেন এই ভূমিকার সাথে তো মানে মৌলিক জায়গায় আমাদের যেই ক্যাপিটাল নিয়ে শুরু করেছি, আমরা ইসলামপন্থী শক্তির সাথে কম্প্রোমাইজের প্রশ্নই আসে না। নিশ্চয়ই আসে না, সেটা কম্প্রোমাইজ না। আমি আসবো আলাউদ্দিন মোহাম্মদ, আমি একটু আজিজুর বাড়ি হেলালকে জিজ্ঞেস করি। হ্যাঁ, এরপরে আমি আসছি। প্রশ্নটা তাকে করার আগে আমাদের আলাউদ্দিন মোহাম্মদ বলেছেন যে গতকাল আসলে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেসব বক্তব্য ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ নানাভাবে তারা গোয়েন্দা সংস্থা দ্বারা, মিডিয়া দ্বারা বিভিন্নভাবে হেনস্থার জায়গা তৈরি হয়েছে, তাদের জন্য ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। কিন্তু এর মধ্যে গোয়েন্দা সংস্থা, মিডিয়াকে তো সবাই গালাগালাজ করে, ওইটা যদি আমরা নাও ধরি, গোয়েন্দা সংস্থা নিয়ে একটা খুবই 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 বক্তব্য সেটা সমালোচিত হয়েছে যে জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে এই ধরনের বক্তব্য প্রকাশ্যে দেওয়া যায় কিনা। বিএনপির অবস্থা কি আসলে এই বিষয় নিয়ে?
জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়ে কি কিছু বলছে কিনা আমি জানি না। আমি জানি যে বিদেশি রাষ্ট্রের যে সমস্ত গোয়েন্দা সংস্থা এখানে দীর্ঘদিন কাজ করে, বিশেষ করে ভারতের সেই সমস্ত গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্নভাবে কাজ করছে। এটা সেই গোয়েন্দা সংস্থা হতে পারে, কারণ দেশের গোয়েন্দা সংস্থাগুলো তো আপনার যারা ফ্যাসিবাদের দোসর ছিল তারা সবাই বিদায় না হলেও তারা যে বিদায় হয়েছে এবং তাদের পরাজয় হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করার কাজও চলছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এনসিপি যে আলাউদ্দিন যে কথাটা বললো, যেটা ইন্ডিপেন্ডেন্ট দল হিসেবে আত্মপ্রকাশ করছে, তাদের যদিও 24 দফার একটা প্রোগ্রাম দিছে, অন্য অন্য ইডিওলজি বা আরও কিছু এখনো দেয়নি, এইটা কিন্তু সাধুবাদ জানানোর একটা বিষয় যে এনসিপি অন্য কোনো রাজনৈতিক দলের ভাব শীর্ষে পরিণত হচ্ছে না। আপনি যেটা বলছিলেন যে অন্য অন্য ইসলামিক দল বা অন্য কোনো দলের সাথে আপনারা অ্যামালগামেট করে কিছু করছেন কিনা, আমি এই আলাউদ্দিনের এই কথায় আমি ধন্যবাদ জানাই যে তারা ইন্ডিপেন্ডেন্ট। যেটা আমি একজন ছাত্রনেতা ছিলাম, তারাও ছাত্রনেতা, এরা একটা রাজনৈতিক দল করেছে, সে একটা ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্টলি ভাবছে। আপনার নির্বাচনের সময় হয়তো অ্যালাইনমেন্ট অনেকের সাথে হতে পারে, কিন্তু পলিটিক্সটা তারা যে স্বতন্ত্রভাবে করছে, অন্যের ভাবশিষ্যে পরিণত হচ্ছে না, এইটা সাধুবাদ জানানোর বিষয়। আরেকটা হলো যে কেমোফ্লেজের যে রাজনীতি বলছেন, দেন কেমোফ্লেজের এই রাজনীতি কিন্তু বন্ধ করতে হবে। আপনি গুপ্তভাবে কখনো আওয়ামী লীগের ভিতর ঢুকেছেন গত 17 বছরে, কখনো বিএনপির ভিতর ঢুকেছেন, এখন ঢুকছেন এনসিপির ভিতরে, কখনো অমুকের ভিতরে ঢুকে আপনি তার একটা বহিঃপ্রকাশ আপনি দেখবেন যে গত পরশুদিনের কি আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে যখন স্কেডিউল ঘোষণা করা হলো, তখন রাত 2টা না 3টার সময় একটি ছাত্র সংগঠন, গুপ্ত ছাত্র সংগঠন, আপনার কেমোফ্লেজ করে যারা বিভিন্ন জায়গা ছিল, তারা শুরু করলো যে ছাত্রদলকে নাম ধরে আপনার সেই অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করা। গুপ্ত সংগঠন কারা? ইসলামী ছাত্র শিবির। তারা অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করলো ছাত্রদলকে নাম ধরে। তো দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 53 বছর 54 বছরের ইতিহাসে, মানে স্বাধীনতার পরের 54 বছরের ইতিহাসে আমি কখনো শুনিনি কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এরকম কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে, নিজেকে ইসলামের দাবিদার মনে করে আপনারা চবর্গীয় ভাষা দিয়ে যেইভাবে গালাগালি করলেন ছাত্রদলকে। ছাত্রদল যদি একটা রিয়াকশন দেখাতো তাহলে কী হতো, একটা অ্যানার্কি তৈরি হতো, একটা টিমালচুয়াস সিচুয়েশন তৈরি হতো। তাতে কী হতো, ডাকসু নির্বাচনটা বন্ধ হতো এবং আমাদের যে জাতীয় রাজনীতি, জাতীয় নির্বাচন, সেটার উপরে প্রভাব ফেলতো। তো এই যে গুপ্ত ছাত্র সংগঠনগুলো, তারা নিজেকে ভদ্র বেশি আপনার একটা সংগঠন দাবি করে এইভাবে অশ্রাব্য ভাষায় গালাগাল করে, এবং সেখানে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও নীরব থাকে এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হয় না। এইটা হয়েছে কেন? সরকার প্রথমে যে ডেমোক্রেসির বদলে যে মবক্রেসি 5ই আগস্টের পরে শুরু হয়েছিল, সেইটা সবাই মিলে বন্ধ করলেও এই গুপ্ত সংগঠন কিন্তু এখনো বন্ধ করেনি। তারা কোনো না কোনোভাবে প্রভোকিং করছে যে দেশে একটা গণ্ডগোল লেগে যাক, দেশে একটা গণ্ডগোল লেগে যাক। লেগে গেলে কি হচ্ছে, যে তাদের যে এই আলাউদ্দিন যেটা বললো যে বিদেশি রাষ্ট্রগুলো, যে সমস্ত রাষ্ট্র আমাদের পরিবর্তনকে মেনে নিতে পারেনি, তাদের একটা ভালো খেলার মাঠ হয়ে যায় এখানে। একটা অশান্ত সরকার, একটা অস্থিতিশীল সরকার, তখন সে একটা পাপেট সরকার এখানে বসাতে পারে, লাইক শেখ হাসিনা, লাইক হামিদ কারজাই যে আপনার আফগানিস্তানের, লাইক আপনার লেন্দুব দর্জি সিকিমের, এই টাইপের সরকার বসাতে পারে। অর্থাৎ আপনি মনে করবেন যে দেশে যারা এখন ডক্টর ইউনূসের সরকারের টেনিওরকে বিভিন্নভাবে মেলাইন করতে চায় এবং তাদের প্রকারান্তের উদ্দেশ্য হলো শেখ হাসিনা 17 বছরকে কোনোভাবে ভ্যালিড করতে চায়। আবার দেখবেন যে নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যেমন এনসিপি বলছে যে জুলাই সনদের কোনো জায়গায় ছাড় দিব না, বলছে না? হ্যাঁ, এটা তাদের রাজনৈতিক বক্তব্য যে আমরা জুলাই সনদে যে সমস্ত মৌলিক সংস্কার সেগুলো ছাড় দিব না। তো আমরা দেখেন, আমরা বিএনপি কতটা কর্ডিয়াল দেখেন, আমরা অনেক ওই যে মৌলিক সংস্কারের বিষয়, যেমন 70 আর্টিকেলস, এটা একটা মৌলিক সংস্কার, আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা লিমিটেশন, এটা একটা মৌলিক সংস্কার, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, অনেকগুলিতে আপনারা একমত হয়েছেন, অনেকগুলিতে একমত হয়েছেন। মৌলিক সংস্কার। এখন যে সমস্ত সংস্কারগুলো এক দেশের পক্ষে যাবে না, যেহেতু বিএনপির দেশ চালানোর 4 বারের অভিজ্ঞতা রয়েছে,
53 বছরের পুরনো একটি রাজনৈতিক 50 বছরের মতো পুরনো রাজনৈতিক দল, আমরা সেই অভিজ্ঞতা দেখছি যে সমস্ত দাবি দেওয়া আপনার জামাত বা এনসিপি বা অন্য রাজনৈতিক দল করছে, এটা দেশের জন্য হয়তো ভালো হবে না। এই জন্য আমরা দেখেন সেই সব প্রশ্নে কিন্তু ক্রমাগত আপনার তর্ক চালিয়ে যাচ্ছি। তারপর আপনারা বলতে চান যে দেশের ভালোটা শুধু বিএনপি বুঝে, জামাত বা এনসিপি বুঝে না? না, আমরা সেটা বলিনি। আমি বলছি আমরা 4 বার ক্ষমতা চাল, বিএনপির অভিজ্ঞতা রয়েছে, অভিজ্ঞতার আলোকে আপনারা মনে করছেন সেটা ভালো হবে না দেশের জন্য? আমরা অনেক বিষয় দেখেন আমরা তর্ক চালিয়ে যাচ্ছি যে নিশ্চয় সেটা শেষ পর্যন্ত একটা জায়গায় যে দাঁড়াবে, যেহেতু ফেব্রুয়ারি আসতে দেরি আছে। আলাউদ্দিনের কাছে আসলে মূল প্রশ্নটা আমাদের উত্তরটা জানাটাই দরকার, কারণ সেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে এই আলোচনার পরে এই বক্তব্য এলো কিনা। আপনার কাছে প্রশ্নটা রেখেছিলাম, এখনো পর্যন্ত উত্তর পাইনি। আমি বিরতির পরে সে বরং উত্তরটা নেই। থাকবেন দর্শক সাথে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা শেষ মুহূর্তে আছি, আপনারা সবাই আর কেবল নিত্য প্রশ্নগুলি সহজ অনুষ্ঠানে আছেন। আমাদের কাছে আলাউদ্দিন মোহাম্মদ আছেন, যার কাছ থেকে প্রশ্নের উত্তরটা শোনার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। সেটা হচ্ছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে আপনাদের বৈঠকে নির্বাচন নিয়ে কি প্রসঙ্গে কথা হয়েছে? আপনার যে প্রোগ্রাম প্রশ্নগুলো সহজের মতো উত্তরটাও সহজ, কারণ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমাদের সাথে একাই বৈঠক করেননি। তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন যেইভাবে, উনি জামাতের সাথে যেইভাবে বৈঠক করেছেন, এনসিপির সাথে একইভাবে বৈঠক করেছেন। এটা একটা রেগুলার বৈঠক, যেহেতু নির্বাচনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। এগুলোর পর আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নির্বাচন নিয়ে আসলে সরকারের যেই আপনার এই কার্যাবলীর মধ্যে আপনার রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখছে, এই জায়গাগুলো আলোচনা হয়েছে। তো আমাদের সাথে মূলত আলোচনার মূল ভিত্তি এগুলোই ছিল। পাশাপাশি আমরা জুলাই পদযাত্রায় কী করলাম, আমরা কি ভোটারের কাছে গিয়েছি নাকি ভক্তদের কাছে গিয়েছি, সেই প্রশ্ন আসলো যে এরা কতদিন পরে ভোটার হবে, সিরিয়াসলি জানতে চেয়েছেন। তারপর তো স্কুলের শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, তারা তো ভোট দিতে দিতে অনেক দিন লাগবে। তো আমরা জবাব দিয়েছি হ্যাঁ, আমরা তো আরও অনেকদিন অপেক্ষা করবো, হয়তো বা 10 বছর পরে তারা ভোটার হয়ে আসবেন, তখন আমাদের মেজরিটি বাড়বে। তো মূলত এটা একটা আপনার সাধারণ বৈঠক। কিন্তু আপনাদেরকে নিয়ে কেন এই যে সাধারণ বৈঠক তারেক রহমানের সাথে হয়েছে, জামাতের সাথে হয়েছে, যত না আলোচনা, কেন সবসময় বলা হয় এনসিপি আসলে ব্যাকড বাই ইউএস বা এমবাসি, বা তাদের নিয়ে কেন আপনাদের বলা হয়? না, এনসিপি যদি ব্যাকড বাই ইউএস এমবাসি হয়, ধরেন ইউএস এমবাসি একটা দেশের আপনার স্বাভাবিকভাবেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি। এখানে যদিও চায়নার সাথে আমাদের ব্যবসা বেশি, বাট যুক্তরাষ্ট্রের স্বার্থটা বেশি। পাশাপাশি আমরা আবার এক্সপোর্ট করি, মানে অ্যাবাউট $8 বিলিয়ন প্লাস বার্ষিক যুক্তরাষ্ট্রে আমরা এক্সপোর্ট করি। সেজন্য আমাদের সরকারগুলো চায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক। পাশাপাশি আমাদের বাংলাদেশের সরকার তো মানে কৃষক আর জনতা শ্রমিকের সরকার না, সরকার না, এনসিপির কথা বলেন না। আমি এই জায়গাটা আসে যে সরকার মানে হলো যে এখানে বিজিএমই আছে, বিকেএমই আছে, এক্সপোর্টার্স যারা আছেন এখানে, যারা ইকোনমিটা যাদের হাতে, সরকার মূলত তাদের হাতেই থাকে, তারাই সরকারকে দিক নির্দেশনা দেয়। যারা ইউরোপে আপনার এক্সপোর্ট করে, যারা আমেরিকা এক্সপোর্ট করে, তারা চায় যে আমেরিকা ইউরোপ আমাদের সাথে সবসময় সুসম্পর্ক রাখুক। তারা কি দাবি দাও নিয়ে আসছে, অন্যায় দাবি হোক, ন্যায্য দাবি হোক, তারা এগুলো বিবেচনা করে। না, সেটা এনসিপির সাথে সম্পর্কের ঘটনা নিয়ে এই সম্পর্কটা তো আসছে। ধরেন এখন তারপর যেটা হয়েছে, ধরেন আমেরিকার এখানে স্বার্থটা কি? আমেরিকা আমাদের বায়ার, আমেরিকার যে আমাদের এখানে আপনার একটা যেটা বললাম, ধরেন অলিগার্ক বলেন যারা এক্সপোর্টার্স, তাদের সাথে আমেরিকার একটা সুসম্পর্ক আছে। এনসিপির জায়গাটা হলো যে বাংলাদেশের এই যে জেফ্রি স্যাক্স নামে একজন অর্থনীতিবিদ কলম্বিয়া ইউনিভার্সিটির, উনি বাংলাদেশের অভ্যুত্থানকে বলছেন আমেরিকান রিজিম চেঞ্জ, মানে ওনারা এটাকে ফ্রেম করছেন যে আমেরিকার রিজিম চেঞ্জ। এবং এটা কিন্তু ইন্ডিয়ারও সেম আপনার ন্যারেটিভ, যে এটা আমেরিকা এখানে বাংলাদেশে একটা সরকার হটিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ তো জানে, আপনি জানেন, আমি জানি যে এটা আমেরিকা যদি শেষ পর্যায়ে এসে সাপোর্ট দিয়েও থাকে, যদি দিয়েছে স্বাভাবিকভাবে, শুধু আমেরিকা না, সব দেশেই এই সমন্বয়কদেরকে জায়গা দিয়েছে অভ্যুত্থানে, যে এই কুশাসনের অবসান হোক, স্বৈরাচার অবসান হোক, সেটা চেয়েছে। শুধু একদিন দুদিন না, তারা ঘোষিতভাবেই চেয়েছে। তারা মায়ের ডাকের যারা সংগঠক আছে তাদের বাসার ছাদে পুলিশে হামলার মুখে, ছাত্রলীগের, যুবলীগের হামলার মুখে আমেরিকান অ্যাম্বাসেডর হামলা শিকার হয়েছে। তার আগে একজন মার্শা বার্নিকাট, একজন আপনার আওয়ামী লীগের নেতার বাসা থেকে ফেরার পথে হামলার শিকার হয়েছে। স্বাভাবিকভাবেই তাদের তো এখন একটা পলিসি আছে, এবং তাদের সেই পলিসির সাথে এনসিপি, যেহেতু গণঅভ্যুত্থানের বেশিরভাগ যারা ছাত্রনেতা এনসিপিতে আছেন, তো এটার সাথে আমেরিকার যেই আপনার ন্যাশনাল পলিসি, সেটার সাথে আমাদের ন্যাশনাল
পলিসি অফ ইন্টারেস্ট এক হয়ে যাবে, সেই সরলীকরণ তো করা যাবে না। আমাদের ছেলেরা এই দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা বলতে মুক্তির জন্য, গণতান্ত্রিক মুক্তির জন্য লড়েছে, জীবন দিয়েছে। তাদের কাছ থেকে আমরা যে ষড়যন্ত্র হবে, বিদেশি শক্তির সাথে ইয়ে করবে, সেই প্রশ্ন তোলাটাই মনে হয় গণঅভ্যুত্থানের প্রতি একটা অবিচার। অনেক ধন্যবাদ। আমি 30 সেকেন্ডের মধ্যে হাবিব ভাইয়ের কাছ থেকে একটা মন্তব্য জানতে চাই এই প্রসঙ্গে। এনসিপির আমেরিকার সাথে এক ধরনের সখ্যতা আপনারা মনে এটা করেন তো আওয়ামী লীগের বয়ান, এটা আওয়ামী লীগের পতিত শক্তির একটা বয়ান যে ডিপ স্টেট। আমি বিভিন্ন আওয়ামী লীগের এই যে অনলাইন টক শোতে দেখেছি যে ডিপ স্টেট কি এক শব্দ পাইছে, ডিপ স্টেট তাদের কারসাজিতে বাংলাদেশের এই গণ অভ্যুত্থান হয়েছে। কমপ্লিটলি 24-এ গণ অভ্যুত্থানকে ডিনাই করা, এটা একটা হোম গ্রোন মুভমেন্ট এবং একটা ঐতিহাসিক রিমার্কেবল মুভমেন্ট। এখানে আপনি আওয়ামী লীগ বারবার বলার চেষ্টা করে যে এটা আমেরিকার একটা খেলা। আরে ভাই, তোমাদের কে বাংলাদেশের দেশীয় ছাত্র শ্রমিক জনতা তোমাদেরকে পরাস্ত করেছে। তোমরা এখন বিদেশি এই সমস্ত বয়ান তুলে বলছো যে আমাদের এই গণ অভ্যুত্থান, ওই 71 সালেও দেখেছি একদল বলছো যে ভারতের কারসাজি, রাশিয়ার কারসাজি করে আমাদের ছেলেদের যে মুক্তিযোদ্ধাদের যে চেতনা, এটাকে আপনার কালিমা লিপ্ত করা। ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থানকে কালিমা লিপ্ত করার জন্য এইগুলো বলা হচ্ছে। আমাদের দেশে যে সমস্ত এম্বাসিগুলো কাজ করে তাদের সাথে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সম্পর্ক আছে। এখন এটা আপনি বলতে পারেন যে তারা কি আমাদের প্যাট্রন, আমরা কি তাদের ক্লায়েন্ট, এইসব আলোচনা হতে পারে, যেহেতু তারা অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে খুব ক্ষমতাধর। আমাদের দেশে যে ক্ষমতাটা দেখায় আমাদের এম্বাসিগুলো ওখানে সেটা দেখাতে পারে না, এইটা একটা বিতর্ক। কিন্তু তাদের অর্গানাইজেশনে, তাদের প্যাট্রনাইজেশনে যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, এই কথাটা বলা মানে দেশদ্রোহিতার। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো। সবাইকে ধন্যবাদ।